নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে ভারত থেকে কিভাবে শত শত ভারতীয় মুসলিম নাগরিককে, ভারতীয় বাঙালি মুসলিম নাগরিককে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে উঠে আসা সেই বিষয় নিয়ে, সেই ভয়ঙ্কর ভয়াবহ বিষয় নিয়ে শুরু করছি বিশেষ একটা প্রতিবেদন। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, শত শত মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। তো এই শিরোনামে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ। ভিডিওটা না সরিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সকলকে। তার সাথে অনুরোধ করছি, ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা আমাদের অনুরোধ। এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল। যেটা বলছিলাম, আমার কথা নয়, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বলছে শত শত মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত থেকে শত শত জাতিগত বাঙালি মুসলিমকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে, তকমা দিয়ে, কোনো রকমের প্রক্রিয়াগত আইন কানুন মানা ছাড়াই বাংলাদেশে বিতাড়ন করা হয়েছে। বাংলাদেশে জোর করে ঠেলে দেয়া চলছে। তাদের পরিচয় কি না, তারা বেশিরভাগই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোর মুসলিম ভারতীয় নাগরিক। সত্যিকারের কোনো অনুপ্রবেশকারী হলে তো তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়াতে কারো আপত্তি তোলার কথা নয়, কিন্তু বাংলাভাষী মুসলিম হলেই, এমনকি ভারতীয় নাগরিকত্বের তার সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও শুধু মুসলিম হওয়ায় তাকে জোর করে ধরে গরু ছাগলের মতো বাংলাদেশে ঠেলে দেওয়া হবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পহেলগাঁও ঘটনার পর থেকে, অর্থাৎ 2025 সালের মে মাস থেকে হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন সরকার জাতিগত বাঙালি মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপারেশন তীব্র করেছে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে রাজ্যে যেসব রাজ্যে বিজেপি সরকার আছে তারা, বিশেষত আইনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভারতে প্রবেশ বন্ধ করার জন্য এটা করা হচ্ছে, যেন ভারতের মুসলিমরাই পহেলগামের ঘটনাটা ঘটিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘ একটা প্রতিবেদনে এই সব কথা তুলে ধরেছে, তাদের রিপোর্টে এই সব পরিষ্কার করে তুলে ধরেছে। গতকাল মমতাও দেখলাম সেই রিপোর্টের ভিত্তিতে অনেক কথা বলেছেন। তারা ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই বলে যে যথাযথ প্রক্রিয়া ছাড়া এইভাবে বেআইনিভাবে ভারতের মুসলিম লোকজনকে অন্য দেশে ঠেলে দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে বিজেপি সরকারকে। পরিবর্তে খেয়াল খুশি মতো আটক এবং দেশ থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা প্রতিজনের জন্য নিশ্চিত করতে হবে। অনেক আমার দর্শক আছেন যারা অন্ধভক্ত, তারা দেখি কি আজে বাজে সব মন্তব্য করে চলে যান। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ইলেন পিয়ারসন বলেছেন, ভারতীয় নাগরিক সহ দেশ থেকে বাঙালি মুসলিমদের খেয়াল খুশি মতো বের করে দেওয়ার মাধ্যমে ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার মারাত্মক বৈষম্যে ইন্ধন দিচ্ছে। তাদের দাবি যে তারা কেবল অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করছে। এই কথা মোটেই কিন্তু বিশ্বাসযোগ্য নয়, কারণ তারা প্রক্রিয়াগত অধিকার, দেশীয় আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুন মাসে এইসব বিষয়ে 18 জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এর মধ্যে আছেন 9টা ঘটনায় আক্রান্ত ব্যক্তিরা এবং তাদের পরিবার। এর মধ্যে আছেন ওইসব ভারতীয় নাগরিক যাদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা অনেক কষ্টে নানা রকম আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতে ফিরতে পেরেছেন অতি কষ্টে। এছাড়া আছেন যেসব ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা। ওই আটক ব্যক্তিরা এখনো নিখোঁজ। এই নিয়ে 8ই জুলাই হিউম্যান রাইটস ওয়াচ তাদের অনুসন্ধান সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখে, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। রিপোর্টে আরও বলা হয়, ভারত সরকার এখনও বিতাড়িতদের কোনো সরকারি সংখ্যা জানায়নি, তবে বাংলাদেশের বর্ডার গার্ড জানিয়েছে
যে 7ই মে থেকে 15 জুনের মধ্যে ভারত 1500-র বেশি মুসলিম নারী, পুরুষ এবং শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তার মধ্যে প্রায় 100 জন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী। আটক এইসব মুসলিমদের বেশিরভাগই দরিদ্র শ্রমিক। অসম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা এবং রাজস্থানের বিজেপি শাসিত রাজ্যগুলোতে পুলিশ সেই মুসলিমদেরকে আটক করে সীমান্তরক্ষীদের হাতে তুলে দিচ্ছে। সীমান্তরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ, তারা আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই না করেই, সমস্ত কিছু থাকলেও তারা কিছু দেখছেই না, উল্টে সেই নাগরিকত্বের প্রমাণ কাগজপত্র সব ছিঁড়ে দিচ্ছে, কেড়ে নিচ্ছে, মারধর এবং হুমকি দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। পরে প্রমাণিত ভারতীয় নাগরিকদের অনেককেই ফের দেশে ফেরত নিতে হয়েছে। আবারও এই অভিযান শুরু হয় এই বছর এপ্রিলে জম্মু এবং কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলার পর। এরপর থেকেই বিজেপি শাসিত রাজ্যগুলোর পুলিশ মুসলিমদের হয়রানি শুরু করেছে। নাগরিকত্ব দাবি অগ্রাহ্য করে ফোন, নথি এবং ব্যক্তিগত জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। ফলে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেনি। পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোয় কাজ করতে যাওয়া বাঙালি মুসলমানরা তাদের সব কিছু কেড়ে নেওয়ার পর, বাংলাদেশি হিসাবে তাদের সব কিছু পুলিশ কেড়ে নেওয়ার পর তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পর্যন্ত কোনো রকম যোগাযোগ করতে পারেনি। কি ভয়াবহ পরিস্থিতি একবার চিন্তা করে দেখুন। যেমন বিজেপি শাসিত রাজ্য অসমের বাসিন্দা 51 বছর বয়সী প্রাক্তন শিক্ষক খৈরুল ইসলাম জানিয়েছেন, 26শে মে বিএসএফ তার হাত মুখ বেঁধে মুখে কাপড় গুঁজে 14 জনের সঙ্গে বাংলাদেশে ঠেলে পাঠায়। তিনি বলেছেন, আমি বাংলাদেশে যেতে অস্বীকার করলে বিএসএফ কর্মকর্তারা আমাকে পেটায়, 4 বার রাবার বুলেট ছোড়ে। 2 সপ্তাহ পর অনেক কাঠখড় পুড়িয়ে আইনি পথে তিনি ভারতে ফিরতে সক্ষম হয়েছেন। বিজেপি নেতারা বহুবার বাংলাদেশের অভিবাসীদের অনুপ্রবেশকারী বলে অভিহিত করেছেন এবং একই শব্দ ব্যবহার করে ভারতের মুসলিমদেরও রাজনৈতিক উদ্দেশ্যে হেয় করেছেন। আমি জাকির হোসেন শেখ এই রকম প্রতিবেদন করি বলে কিছু অন্ধভক্ত এরকমটাও মন্তব্য করেছেন যে আপনি তো বাংলাদেশি। কত বড় সাহস ওদের কথায়! ভারতের মুসলিম মাত্রই অনুপ্রবেশকারী, মামার বাড়ির আবদার পেয়েছে যেন। মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলোকে নির্দেশ দেয় যে 30 দিনের মধ্যে অবৈধ অভিবাসী শনাক্ত এবং বিতাড়ন করতে হবে এবং প্রত্যেক জেলায় আটক কেন্দ্র মানে ডিটেনশন ক্যাম্প গড়ে তুলতে হবে। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে 2360 জনের নাম পাঠিয়েছে নাগরিকত্ব যাচাইয়ের জন্য। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বিতরণ করা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। সরকারকে অবশ্যই বিতাড়নের কারণ জানানো, আইনগত প্রতিনিধিত্বের সুযোগ দেয়া এবং আপিলের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবং আটক ব্যক্তিদের খাবার, চিকিৎসা, আশ্রয় আর বিশেষ চাহিদা সম্পন্নদের মানে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী এদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এটা তো আইন। ইলেন পিয়ারসন বলেছেন, ভারত সরকার অবৈধ অভিবাসন রোধ করার নামে হাজারো অসহায় মানুষকে, যারা দিব্যি ভারতের নাগরিক কিন্তু বাঙালি, বাংলা ভাষায় কথা বলেন আর সব থেকে বড় কথা তারা মুসলিম, তাদের ঝুঁকিতে ফেলেছে। মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি প্রয়োগ করে তারা ভারতের দীর্ঘদিনের শরণার্থী রক্ষার ইতিহাসকে ধ্বংস করছে। ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্মস অব রেসিয়াল ডিসক্রিমিনেশনের অধীনে প্রতিজন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে ভারত সরকারের। একই সঙ্গে বর্ণ, গোত্র, জাতীয়তা, বংশগত পরিচয়ের ভিত্তিতে কোনো মানুষকে নাগরিকত্ব বঞ্চিত করা হলে প্রতিরোধ করার বাধ্যবাধকতা আছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া যে কোনো ব্যক্তিকে ভারতের আটক এবং তাকে বহিষ্কার করা মৌলিক মানবাধিকার আইন লঙ্ঘন। এক্ষেত্রে তাদেরকে পুরোপুরি আইনি প্রক্রিয়া মেনে চলা উচিত। কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে নিরাপত্তা রক্ষাকারীরা এবং সীমান্তরক্ষীরা যেন অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে। যারা শক্তির অপব্যবহার করেছে বলে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে পক্ষপাতহীন তদন্ত করে তাদের শাস্তি দিতে হবে। যারা এর জন্য দায়ী হবেন তাদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলা ভঙ্গের শাস্তি দিতে হবে অথবা বিচার করতে হবে। মুসলমান মানে সে বিচার পাওয়ার অধিকার তার নেই। ভারতীয় মুসলমান মানে সে বিচার জন্য আবেদন করবে না।
যেসব মানুষকে বহিষ্কারের জন্য আটক রাখা হয়েছে তাদেরকে পর্যাপ্ত খাবার, আশ্রয় এবং মেডিকেল সুবিধা নিশ্চিত করতে হবে। নারী, শিশু, বৃদ্ধ এবং পঙ্গুসহ প্রান্তিক পর্যায়ে থাকা মানুষদের বিষয়ে দৃষ্টি দিতে হবে সরকারকে। ভারতের নির্দিষ্ট কর্তৃপক্ষের দাবি, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা লোকজনকে বিতাড়ন করছে। ঠিক আছে, তাদের করুক না, কারুর তো আপত্তি থাকার কথা নয়। সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, সে যদি বাংলাদেশি হয়, সে যদি অনুপ্রবেশকারী হয়, অবশ্যই তাকে বিতাড়ন করা হোক। কিন্তু মুসলিম, তার যাবতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে, তার বংশ পরম্পরায় নাগরিকত্বের প্রমাণ রয়েছে, 52 সালে তার ভোটার তালিকায় নাম রয়েছে, এমন মানুষকেও বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। মামার বাড়ির আবদার নাকি? অথচ বিতাড়িতদের মধ্যে মাত্র কয়েক ডজন বলেছেন তারা বাংলাদেশি নাগরিক, বাকি সকলেই তারা ভারতের নাগরিক। বেশিরভাগ তারা ভারতের নাগরিক, তাদের জোর করে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে। তারা বলেছেন তারা কোনোভাবেই বাংলাদেশি নয়, আমাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে, কিন্তু সেই ডকুমেন্ট, সেই নাগরিকত্বের প্রমাণ তারা নিয়েও ছিঁড়ে দিচ্ছে, যেন আমাদের জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিতে পারলেই হয়। তো প্রক্রিয়াগত আইন না মানায় বহু ভারতীয় নাগরিক, যাদের বেশিরভাগই আবার বাংলা ভাষাভাষী মুসলিম, অবৈধভাবে তারা বিতাড়িত হয়েছেন। কোথায় আছেন তার পরিবাররা পর্যন্ত তাদের সন্ধান জানেন না। বাংলাদেশ সরকার বারবার বলেছে ভারতের এই একতরফা পদক্ষেপ বিদ্যমান প্রত্যাবাসন প্রক্রিয়া লঙ্ঘন করছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে যেন তারা আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছ যাচাইযোগ্য প্রক্রিয়া অনুসরণ করে এই সব ঘটনা মোকাবিলা করে। বিতাড়িতদের মধ্যে কমপক্ষে 300 জন অসম রাজ্যের বাসিন্দা। সেখানে 2019 সালে বিতর্কিত এবং ত্রুটিপূর্ণ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার এনআরসির মধ্যে দিয়ে গিয়েছে এবং প্রায় 20 লক্ষ মানুষকে নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি বিতাড়িতদের অনেকেই বাংলা ভাষাভাষী মুসলিম। তারা কাজের সন্ধানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লিতে কাজে গিয়েছিলেন। তাদেরকে ধরে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অসমের ত্রুটিপূর্ণ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার কথা আপনাদের তো মনে আছে। অসমে দীর্ঘদিন ধরে যেসব বাঙালিকে আদিবাসী বা অপ্রকৃত বাসিন্দা বলে সন্দেহ করা হয়, তারা পক্ষপাতদুষ্ট নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার শিকার হয়ে আসছেন। 1964 সাল থেকে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করছে ফরেনার্স ট্রাইব্যুনালস, যা আধা বিচারিক আদালত হিসাবে কাজ করে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি পর্যন্ত এইসব ট্রাইব্যুনাল 1,65,992 জনকে অবৈধ অভিবাসী হিসাবে ঘোষণা করেছে। হিউম্যান রাইটস ওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে এইসব ট্রাইব্যুনালের কাজকর্ম মোটেও স্বচ্ছ নয়। প্রায়শই বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক এবং প্রক্রিয়াগত অধিকার লঙ্ঘনকারী তারা। একবার কোনো ট্রাইব্যুনাল কাউকে নির্দোষ ঘোষণা করলেও আবার একই বা ভিন্ন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা করা যায়। এটা হতে পারে এমনকি নথিতে যাদের নামের বানানে সামান্য অমিল থাকছে, লিখিত বিবৃতিতে কিছু তথ্য বাদ পড়ছে বা সাক্ষ্য দেওয়ায় ছোটখাটো কোনো অসঙ্গতি থাকছে, তাদের নাগরিকত্ব দাবি খারিজ হয়ে যেতে পারে ওই আইনে। অনেক ক্ষেত্রে মানুষকে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য সুযোগও দেয়া হয় না, তাদের অনুপস্থিতিতেই রায় দিয়ে দেয়া হচ্ছে, রায় দিয়ে বলে দেয়া হচ্ছে এরা সব বাংলাদেশি। অসমের আইনজীবীরা বলছেন এটা মূলত হয় কারণ সীমান্ত পুলিশ যথাযথ তদন্ত করে না এবং ভুক্তভোগীদের সময় মতো নোটিশ দেয় না। 1985 সাল থেকে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত এই ধরনের প্রক্রিয়ায় 63,959 জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে। 2019 সালের আগস্টে অসমে পরিচালিত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স এনআরসি নামক বিতর্কিত এবং বৈষম্যমূলক যাচাই প্রক্রিয়া থেকে 19 লক্ষেরও বেশি মানুষ বাদ পড়েছেন। এদের মধ্যে অনেকেই এমন আছেন যারা বহু বছর, এমনকি সারা জীবন ভারতে বসবাস করেছেন। বাদ পড়াদের নাগরিকত্ব প্রমাণ করতে হয় ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে, যে কথা বললাম। মে মাসে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বীকার করেছেন যে কর্তৃপক্ষ 330 জন সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তিনি বলেছেন ভবিষ্যতে রাজ্য ফরেনার্স ট্রাইব্যুনাল ছাড়াই মানুষকে বিতাড়ন করবে, এমনকি তাদের নাম যদি এনআরসি তালিকায় থাকে তবুও। তিনি বলেছেন পুশব্যাক চলতেই থাকবে এবং বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়া যা এনআরসির কারণে থেমেছিল আবার দ্রুত শুরু হবে।
এবার যদি কাউকে বিদেশি হিসাবে চিহ্নিত করা হয়, আমরা তাকে ট্রাইব্যুনালে আর পাঠাবো না, সরাসরি ঠেলে দেব, সেই রকমটাই প্রস্তুতি চলছে গায়ের জোরে। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে যাদের নাগরিকত্ব সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল বা আদালতে মুলতবি আছে তাদের বিতাড়ন করা হবে না। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে অনেক মুলতবি মামলা, অনেক মুলতবি আপিল থাকা সত্ত্বেও লোকজনকে আটক করে বাংলাদেশে পাঠানো হয়েছে। বরপেটা জেলার 51 বছর বয়সী এক দিনমজুরকে 2014 সালে তার অনুপস্থিতিতে রায় দিয়ে অবৈধ অভিবাসী ঘোষণা করা হয়, যদিও তার পরিবারের বাকিরা কিন্তু অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত হয়নি। মানে একই পরিবারের একজন বাংলাদেশি হয়ে যাচ্ছে, বাকিরা ভারতীয় থাকছে। এ কি আইন? তার আপিল সুপ্রিম কোর্টে মুলতবি, তবুও 24শে মে কর্তৃপক্ষ তাকে আটক করে। দুদিন পর গভীর রাতে বিএসএফ তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তিনি বলেছেন, আমি মৃত মানুষের মতো বাংলাদেশে ঢুকলাম, ভেবেছিলাম বিএসএফ আমাকে গুলি করে মেরে ফেলবে, কেউ জানবেও না। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর তিনি এবং আরও 5 জন স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় একটা নদী দ্বীপের মাধ্যমে ভারতে ফেরত এসেছেন। তিনি দাবি করেছেন ভারতীয় বিএসএফ সৈন্যদের উপস্থিতিতে তারা প্রবেশ করলেও কেউ তাদের আটকায়নি। তার আইনজীবী বলেছেন এটা তো সুপ্রিম কোর্টের আদেশের স্পষ্ট লঙ্ঘন। আইনজীবী বলেছেন আদালতের আদেশ যাচাইয়ের কোনো পদ্ধতি ছিল না, তিনি জামিনের কোনো শর্ত লঙ্ঘন করেননি, তারপরেও এই ঘটনা ঘটেছে তার উপর। প্রথমেই যার নাম বললাম সেই খায়রুল ইসলামকেও অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হয়, যদিও তার নাগরিকত্ব সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে মুলতবি রয়েছে। 2016 সালে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে অবৈধ অভিবাসী ঘোষণা করেছিল। 23শে মে রাতে স্থানীয় পুলিশ মরিগাঁও জেলার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। তিনি জানান তিনি দুদিন ভারত বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কাটিয়েছেন। তার স্ত্রী বলেছেন এক বাংলাদেশি সাংবাদিকের তোলা ভিডিও দেখে তিনি জানতে পারেন যে তার স্বামী বাংলাদেশে রয়েছেন। প্রক্রিয়াগত অধিকার লঙ্ঘনের ফলে অসমের বহু পরিবার এখন অসহায়। কার্বি আংলং জেলায় 23শে মে রাতে পুলিশ 45 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। তার পরিবার জানায় কোনো কারণ জানানো হয়নি। পরিবারটা জানায় জানুয়ারি 2024-এ ফরেনার্স ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু তারা যখন ট্রাইব্যুনালে জানতে পারেন এপ্রিল মাসে তার অনুপস্থিতিতেই নতুন রায় দিয়ে তাকে অবৈধ অভিবাসী ঘোষণা করা হয়েছে। পরিবারটা তার অবস্থান জানে না এবং জুনে গুয়াহাটি হাইকোর্টে আবেদন করেছে। 24শে মে বরপেটায় পুলিশ মালেকা খাতুনকে, যার বয়স 67 বছর, তাকে আটক করেছে। তার ছেলে ইমরান আলী খান বলেছেন আমি জানি না কিভাবে তাকে ফেরত আনবো। তিনি জানান মালেকা খাতুন চলাফেরায় একদম অক্ষম এবং দৃষ্টিশক্তি পর্যন্ত দুর্বল। একা অবস্থায় 27শে মে রাত 3টের দিকে বিএসএফ তাকে বাংলাদেশে ঠেলে দেয়। 29শে মে তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কিছু গ্রামবাসীর ফোন ব্যবহার করে ছেলেকে ফোন করেন। তিনি জানিয়েছেন প্রায় 6 বছর তিনি কোকরাঝাড় আটক কেন্দ্রে কাটিয়েছেন। 2024 সালে জামিনে মুক্তি পান। 9 ভাই বোনের মধ্যে একমাত্র তাকেই অবৈধ অভিবাসী হিসাবে ঘোষণা করা হয়। 9 জনের মধ্যে 8 জন কিন্তু ভারতীয়। তার মামলাও গুয়াহাটি হাইকোর্টে চলছে। চিন্তা করতে পারেন এটা কি আইন? 9 ভাই বোনের মধ্যে একজন হয়ে গেল বাংলাদেশি, বাকি 8 জন ভারতীয়। 25শে মে বরপেটায় 44 বছর বয়সী আরেকজনকে আটক করে পরদিন বাংলাদেশে পাঠানো হয়। তার ছেলে জানিয়েছেন 30শে মে তিনি বাংলাদেশের জামালপুর জেলা থেকে ফোন করেন। বিএসএফ তাকে বলেছিল যদি সীমান্ত পেরিয়ে ফেরত আসতে চেষ্টা করিস তাহলে গুলি করব। তার ছেলে জানান তার বাবা 3 দিন হেঁটে রাস্তায় শুয়েছিলেন, পরে একটা মসজিদে আশ্রয় পান। পরিবারের একমাত্র সদস্য হিসাবে তাকেই অবৈধ অভিবাসী হিসাবে ঘোষণা করা হয়েছে। পরিবারের একজনকেই, বাকি পরিবারের সদস্যরা তারা ভারতীয় হিসাবে দিব্যি ভারতে বহাল তবিয়তে আছেন। এটা কি আইন তাহলে? তার মামলাও গুয়াহাটি হাইকোর্টে আপিলাধীন। অসমের আইনজীবীরা বলছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে। আইনজীবী আমান ওয়াদুদ বলেছেন নাগরিকত্ব যাচাইয়ের জন্য একটা সঠিক আইনি প্রক্রিয়া আছে, যেখানে উৎস দেশকে নাগরিকত্ব নিশ্চিত করতে হয়, কিন্তু এখানে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর কেউ জানে না তারা কোথায় যাচ্ছে। মুসলমান হলে এইভাবে হবে? 27শে মে ওয়াদুদ ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করলেও এখনো কোনো সাড়া পাননি। 5ই জুন
100-র বেশি কর্মী, আইনজীবী এবং শিক্ষাবিদ ভারত সরকারকে উন্মুক্ত চিঠিতে, খোলা চিঠিতে আহ্বান জানিয়েছেন যে অসমে এইসব বিতাড়ন বন্ধ করতে হবে, কারণ এগুলো জীবন এবং সমতার অধিকার লঙ্ঘন করছে, পুরোপুরি লঙ্ঘন করছে। তারা লিখেছেন, পুশব্যাকের ফলে মানুষ চরম বিপদের মুখে পড়ছে, কারণ এতে তারা বাংলাদেশের সীমান্তরক্ষীদের গুলির মুখে বা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছে। বিজেপি শাসিত কয়েকটা রাজ্য দারিদ্রতায় বসবাসরত বাংলা ভাষাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর দমন নীতি বাড়িয়েছে, প্রচণ্ডভাবে বাড়িয়েছে, তাদের নাগরিকত্ব যাচাই না করেই। মহারাষ্ট্রে কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ থেকে আসা অভ্যন্তরীণ পরিযায়ী শ্রমিকদের আটক করেছে এবং অনেককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, ঠেলে দিয়েছে। মুম্বাইয়ে অন্তত 7 জন পশ্চিমবঙ্গের শ্রমিককে আটক এবং বাংলাদেশে পাঠানো হয়েছিল, যাদের ফিরিয়ে আনা হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের নাগরিকত্ব নিশ্চিত করেছিল বলে। 34 বছর বয়সী নাজিমউদ্দিন শেখ পশ্চিমবঙ্গের এক রাজমিস্ত্রি 5 বছর মুম্বাইয়ে কাজ করার পর 9 জুন আটক হয়েছিলেন এবং বাংলাদেশে পাঠানো হয়েছিল তাকে। তিনি বলেন, পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ফোন নিয়ে নেয়, কেড়ে নেয় এবং নাগরিকত্ব প্রমাণকারী সমস্ত নথি ছিঁড়ে ফেলে। এরপর তাকে আরও শতাধিক লোকের সঙ্গে বিএসএফ বিমানে করে ত্রিপুরা নিয়ে যায়। সেও তো বিজেপি রাজ্য। দিল্লি থেকে তাকে ত্রিপুরা নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেছেন, আমরা ভারতীয় বললেও বিএসএফ সে কথা মোটেই শোনেনি। বেশি কথা বললে তারা মারছিল, পিঠ এবং হাতে লাঠির দিয়ে আঘাত করছিল, আমাদের মারধর করে বলছিল আমরা যেন নিজেদের বাংলাদেশি বলি, আমরা যেন ভারতীয় না বলি আমাদের। নাজিমউদ্দিন শেখ জানান, তাকে 8 জনের সঙ্গে বাংলাদেশে ঢুকতে বাধ্য করা হয়েছিল। বাংলাদেশের এক গ্রামে পৌঁছে স্থানীয়রা তাকে পরিবারের সঙ্গে যোগাযোগে সাহায্য করে এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে নিয়ে যায়। 15 জুন বিজিবি তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়ে যায় যে কেন আমাদের বাংলাদেশি হতে যাবে। তাকে বিএসএফ আবার তাকে ফিরিয়ে নেয়। এই হচ্ছে নির্যাতনের ইতিহাস, নির্যাতনের কাহিনী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলোর সমালোচনা করে বলেছেন, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এভাবে আপনি বাংলা ভাষাভাষী সবাইকে বাংলাদেশি বলে প্রমাণ করছেন, লজ্জা হওয়া উচিত। গুজরাটে এপ্রিল-মে মাসে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদের চান্দোলা লেক এবং সিয়াসত নগর এলাকায় কর্তৃপক্ষ 10,000-এর বেশি স্থাপনা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ধ্বংস করেছে কোনো প্রক্রিয়া ছাড়াই। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ দাবি করে এগুলো ছিল অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বসতি। এই সব ভাঙচুর 2024 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করে, যেখানে সুপ্রিম কোর্টের রায় স্পষ্টভাবে বলা ছিল যে ভাঙচুরের আগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জুনে জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা এইসব ভাঙচুরের নিন্দা করে বলেন, জাতীয় নিরাপত্তা বা বিদেশি নাগরিকত্ব কখনোই কোনো আইনি সুরক্ষা ছাড়া জোরপূর্বক উচ্ছেদের অজুহাত হতে পারে না। এই অভিযানের অংশ হিসাবে আহমেদাবাদে 890 জনকে আটক করা হয়, যার মধ্যে 219 জন নারী এবং 214 জন শিশু। তাদের শহরের রাস্তায় 4 কিলোমিটার হাঁটিয়ে প্রকাশ্যে শোভাযাত্রা করানো হয়। গুজরাট কর্তৃপক্ষ জানায়, তারা রাজ্য জুড়ে প্রায় 6500 জনকে আটক করেছে এবং সতর্ক করে দেয় যে কেউ অনুপ্রবেশকারীদের আশ্রয় বা সহায়তা দেবে কঠোর শাস্তির মুখে পড়বে। কাদের? যাদের পুলিশ নির্বিচারে আটক করছে নাগরিকত্ব যাচাই ছাড়াই। তাদের কেউ আশ্রয় পর্যন্ত দিতে পারবে না বলে পুলিশ প্রকাশ্যে ঘোষণা করে দিচ্ছে। 3রা মে পশ্চিমবঙ্গের অধিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের সভাপতি এবং সংসদ সদস্য শামিরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে লিখেছেন, বহু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা বাসিন্দাদের গুজরাটে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটক করা হচ্ছে। আরও ভয়াবহ হলো, সম্পূর্ণ বাংলা ভাষাভাষী বস্তিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ নথি পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে এবং পরিবারগুলো জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তার কোনো উত্তর নেই। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও। পুরনোদের বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন, তাহলে না খুঁজলেও নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিও আপনিই আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে অ্যালগোরিদম। নিয়মিত দেখতে হবে কিন্তু। আর নতুন দর্শকদের বলবো, আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি।
কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।